নমস্কার। আজকে আবার আপনাদের সামনে নিউজ ভ্যানগার্ডের পর্দায় জনপ্রিয় যে বিষয়টা আমরা প্রতিদিন বসে যাচ্ছি, প্রতি রবিবার যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে স্বপ্ন পূরণ কিভাবে সম্ভব। কার সাথে কথা বলছিলাম? অবশ্যই মনে আছে, লিটন ভৌমিক, রাজ্যের গর্ভের সন্তান এবং বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার। আর উনি আজকেও আমাদের সাথে আছেন এই বিষয়ে কথা বলতে, যে স্বপ্ন পূরণ কি করে সম্ভব। স্বপ্ন তো দেখি, একজনের একরকম স্বপ্ন তো থাকে, কিন্তু কি করে সম্ভব। তিনি কিন্তু একের পর এক প্রতি রবিবার আমাদেরকে নতুন নতুন বিষয়ে জানান দিচ্ছেন এবং আমাদের ভিতরে উদ্দীপনা সৃষ্টি করছেন, যারা আমরা দেখছি, যারা ওনার কথা শুনছি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের জনপ্রিয় প্রোগ্রাম এবং টিভি জগতের, রাজ্যের টিভি জগতের প্রথম এমন একটি প্রোগ্রাম, ইউর ড্রিম ইজ পসিবল। হ্যাঁ, আপনার স্বপ্ন পূরণ সম্ভব। এরকম একটি প্রোগ্রামে আমাদের সাথে আছেন লিটন ভৌমিক। চলে যাব লিটন ভৌমিকের কাছে আর জানবো কিভাবে আমরা স্বপ্ন পূরণ করতে পারি, পথগুলো কি, আর নতুন নতুন কি রাস্তা আছে। চলুন যাওয়া যাক। লিটন বাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ, গত পর্বে আমরা আলোচনা করছিলাম এবং আপনিও বিশেষ করে এই বিষয়টা, যে পাওয়ার অফ ইমাজিনেশন, ইমোশন, তারপর এই যে বুদ্ধির ক্ষমতা, এগুলো মানুষের যে গড গিফটেড ক্ষমতাগুলো, এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো ওই দিন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, সেখান থেকে আজকে দর্শক যারা দেখছেন তারা নতুন একটা কিছু জানতে চাইছেন, আর কি কি করলে আমরা স্বপ্ন পূরণ করতে পারি। Definitely. Thank you very much once again for having me here. Good morning everyone. আজকে কথা বলবো একটা অন্য বিষয় নিয়ে। নরমালি কি হয়, আমরা যখন স্বপ্নের কথা বলি, বিশেষ কোনো কাজের কথা বলি, বিশেষ কিছু অ্যাচিভ করার কথা বলি, প্রথম যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আমার কাছে কি কি সাপোর্ট বা ফ্যাসিলিটিস আছে। কারণ আমরা বলি, কেউ কেউ এক্সকিউজ দেবে, বাবার অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, সেজন্য সম্ভব হয়নি বিদ্যা শিক্ষা অর্জন করা। কেউ বলবে আমার প্রত্যন্ত গ্রামে জন্ম হয়েছিল, সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ছিল না, সেজন্য হয়তো বা কিছু করতে পারতাম, করে ওঠা সম্ভব হয়নি। কেউ বলে ট্রেনার ছিল না, কেউ বলে কোচ ছিল না, কেউ বলে ফ্যাসিলিটিস ছিল না, ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সাপোর্ট ছিল না, বিভিন্ন নানা হয় অজুহাতের কথা আমরা শুনে যাই। আমি অজুহাত শব্দটা খুব সতর্কতার সহিত ব্যবহার করেছি। মানে কেন ব্যবহার করেছি আমি বলছি। পৃথিবীতে দুটো জিনিস আছে, একটাকে বলি আমরা রিসোর্স, আর একটাকে বলি আমরা রিসোর্সফুলনেস। এখন কোনটা বেশি ইম্পর্টেন্ট, রিসোর্স না রিসোর্সফুলনেস? এখন রিসোর্স আইডিয়া ক্রিয়েট করে না আইডিয়া রিসোর্স ক্রিয়েট করে? কাউকে কিছু বললেই বলবে আমি ক্রিকেটার হতে পারতাম যদি আমার বাবার টাকা থাকতো, আমি বড় একজন কোচের কাছে যেতে পারতাম, আমার কাছে ব্যাট বল কিনে দেওয়া হতো, সবকিছু করে দেওয়া হতো। আমি একটা কথা জিজ্ঞেস করি বা আমি একটা কথা বলি, কে কে আছে আমার রাজ্যে যে গ্যারান্টি দিয়ে বলতে পারে যে তাকে যদি একটা দামি ফুটবল দেওয়া হয়, সবচেয়ে ভালো মাঠটা দেওয়া হয় এবং তাকে সব ফ্যাসিলিটি দেওয়া হয়, তাহলে সে একজন উন্নত মানের বা বিশ্বমানের একজন ফুটবলার হতে পারবে? এটা কি সম্ভব যে ফ্যাসিলিটির ফলে কোনো মানুষকে তৈরি করা যায়, বা শুধু ফ্যাসিলিটি দিয়ে একটা মানুষের মানে সর্বশ্রেষ্ঠটা বের করে আনা যায়? তাহলে আজকে আমরা যেটা বিষয়টা নিয়ে কথা বলবো, কোন জায়গাতে ফ্যাসিলিটির প্রয়োজন হয়, কখন প্রয়োজন হয়। ফ্যাসিলিটি কিন্তু নেই বলে কিছু করা যাবে না, এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নেই। বিষয় দুটো হচ্ছে, একটা হচ্ছে রিসোর্স, একটা হচ্ছে রিসোর্সফুলনেস। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। আমি দুটোরই অর্থ পরিষ্কার করে বলবো। তা বলার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিলে স্পষ্ট। একই রাজ্য 24 বছর ধরে একটা সরকার ক্ষমতাতে আছে, একই রাস্তাঘাট, একই গভর্নমেন্ট পলিসি, একই ইনফ্রাস্ট্রাকচার, এই জায়গারই কোচ কেউ দীপা কর্মকার, আর কেউ বসে বসে অজুহাত দিচ্ছে যে এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, ভালো কোচ নেই, টাকা পয়সা নেই, এখানে ফ্যাসিলিটিস নেই, থাকলে অনেক কিছু হতে পারত। না, ডিটারমিনেশন, ডেডিকেশন, কমিটমেন্ট, লাভ, অ্যাটাচমেন্ট, এগুলো হচ্ছে রিসোর্সফুলনেস। আইডিয়া, ক্রিয়েটিভিটি, কারেজ, এগুলো হচ্ছে রিসোর্সফুলনেস। একটা মানুষের কাছে যদি আইডিয়া থাকে, ক্রিয়েটিভিটি থাকে, কারেজ থাকে, কমিটমেন্ট থাকে, ডেডিকেশন থাকে, হি উইল মেক সামথিং আউট অফ নাথিং। যেমন একটা কথা প্রায় বলি, লোকেরা মানে সারা ভারতবর্ষে যত জায়গাতে যায় সেই জায়গাতে এটা নিয়ে কথা হয় এবং লোকেরা খুব অ্যাপ্রিসিয়েট করে, আমি শেয়ার করছি, যে ইউ ক্যান মেক এ প্লেস লাইক লন্ডন, বাট হোয়ার উইল ইউ গেট দ্য লন্ডনার্স ফ্রম? একটা জায়গাকে তো লন্ডন তৈরি করে দেওয়া যাবে, কিন্তু লন্ডনবাসী কোথায় পাবে? এখন যদি প্রশ্নটা করা হয়, লন্ডনবাসীরা লন্ডন তৈরি করেছে না লন্ডনে লন্ডনবাসী তৈরি করেছে?
উত্তরটা হলো লন্ডনবাসীরা লন্ডন তৈরি করেছে। ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস, রিসোর্সেস এগুলো কোনো কাজে লাগবে না। আমি বলছি না এগুলোর প্রয়োজন নেই, কোনো কাজে আসবে না যদি একটা মানুষের কাছে ক্রিয়েটিভিটি না থাকে, আইডিয়া না থাকে, কমিটমেন্ট না থাকে, ডেডিকেশন না থাকে, লাভ না থাকে, লয়ালটি না থাকে, সে ডিটারমিনেশন বা বার্নিং ডেজায়ার যেটার কথা আমরা প্রথম দিন বলেছিলাম একটা এপিসোডে, সেগুলো না থাকে, তাহলে রিসোর্স দিয়ে কিছু আসে যায় না। একটা মানুষের ভেতরের অন্তঃসত্ত্বার যে আওয়াজটা, যেটা গত এপিসোডে বলেছিলাম, সেটা তীব্রতাটা ডিপেন্ড করে একটা মানুষ তার জীবনে কতটুকু কমিটমেন্ট দিয়ে, ডেডিকেশন দিয়ে, লাভ দিয়ে, লয়ালটি দিয়ে তার স্বপ্নটাকে তাড়া করেছে। এখন রিসোর্স ভার্সেস রিসোর্সফুলনেস এর মধ্যে যদি কথাই হয়, অনেকের ধারণা আছে আমাদের দেশের বাইরে গেলে ওই দেশগুলোতে গেলেই নাকি স্বপ্ন পূরণ সম্ভব, ওই দেশগুলো সাংঘাতিক উন্নত দেশ, সেখানে সব ফ্যাসিলিটিস আছে, সবকিছু আছে। আরে ফ্যাসিলিটিস দিয়ে সবকিছু হয় না। একটা উদাহরণ দেই, 1968 সাল একটা বিশাল পরিবর্তনের সময় সমস্ত পৃথিবীতে। 1968 সালে ভারতবর্ষের একটা নামজাদা কোম্পানি তাদের কাছে বিলিয়ন ডলার ক্যাপিটাল নিয়ে একটা কোম্পানি এস্টাবলিশ করে, যার নাম হচ্ছে টিসিএস, টাটা কনসাল্টিং সার্ভিস। যে টাটা কনসাল্টিং সার্ভিসে আজকে আমার দেশের ক্রিম লেয়াররা চাকরি করে, মানে আমার দেশের সবচেয়ে উন্নত মানের স্টুডেন্টরা আইআইটি, এনআইটির মতো প্রিমিয়ার ইনস্টিটিউশন গুলো থেকে ডিগ্রি নিয়ে সেখানে গিয়ে চাকরি করে। এই টিসিএস একটা চাকরি পেলে মা বাবার গর্বের শেষ থাকে না এই কথাটা বলার জন্য যে আমার ছেলে টিসিএস এ চাকরি করে। এই কোম্পানিটা 1968 সালে জন্মগ্রহণ করে। কি কি ছিল ওদের কাছে? ক্যাপিটাল ছিল, 100 বছরের ঐতিহ্য ছিল, অনেকগুলো দেশে ইন্টারন্যাশনালি অপারেশন ছিল, গ্লোবাল প্রেজেন্স ছিল, কোম্পানিটার এক্সপেরিয়েন্স ছিল, এক্সপার্টাইজ ছিল, সবকিছু ছিল। তারপরে ওরা টিসিএস এস্টাবলিশ করে। তার মানে ওরা ঠিক বুঝতে পেরেছিল, ভারতবর্ষের বিজনেস জগতের লোকরা তখন ঠিক বুঝতে পেরেছিল যে নেক্সট হাফ অফ দ্য সেঞ্চুরি অফ 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর বাকি অংশটা হতে যাচ্ছে সেঞ্চুরি অফ কম্পিউটার এন্ড টেকনোলজি। এটা বুঝতে পেরে টিসিএস এস্টাবলিশ করে। ফাইন, এতটুকু অবধি কোনো অসুবিধা নেই, অপরচুনিটিকে গ্র্যাব করেছে। এইবার দেখা গেল তার থেকে 7 বছর পরে একটা 19 বছরের ভদ্রলোক, এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, পকেটে তেমন কোনো ক্যাপিটাল নেই, এত 100 বছরের এক্সপিরিয়েন্স তো দূরের কথা, কোনো এক্সপিরিয়েন্সই নেই, গ্লোবাল কোনো এক্সপোজার নেই, কোনো কিছু নেই, একটা কোম্পানি এস্টাবলিশ করে। কোম্পানিটার নাম হচ্ছে মাইক্রোসফট। এবার রিসোর্স না রিসোর্সফুলনেস? টাটার কাছে রিসোর্স ছিল, বিল গেটের কাছে রিসোর্সফুলনেস ছিল। বিল গেটের কাছে একটা ড্রিম ছিল, বিল গেটের কাছে একটা আইডিয়া ছিল, বিল গেটের কাছে কমিটমেন্ট ছিল, লাভ ছিল, ডেডিকেশন ছিল, লয়্যালটি ছিল। যে জন্য আজকে পৃথিবীর 204টা দেশে বিল গেটসের কোম্পানিটা এস্টাবলিশড হয়েছে। আর টাটার টিসিএস, টাটা কনসাল্টিং সার্ভিস এখনো কিন্তু সমস্ত পৃথিবীতে গিয়ে নামি দামি কোম্পানিগুলোর দরজাতে নক করে যে তোমার ব্যাক অফিস জবগুলো আমাকে দিয়ে দাও, বা তোমার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো আমাকে দিয়ে দাও। আমার দেশের ক্রিমিনালরা বসে আছে সেই কাজগুলো করার জন্য। কোনটা কাজে লাগলো? রিসোর্স না রিসোর্সফুলনেস? রিসোর্স যতক্ষণ অব্দি একটা মানুষের আইডিয়া, ক্রিয়েটিভিটি না থাকে ততক্ষণ অব্দি রিসোর্স তাকে কোনোভাবে হেল্প করতে পারে না। আমি আরেকটা কথা প্রায় বলি, আরে মিউজিক কোথায় আছে? মিউজিক কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে আছে, না মিউজিক ইজ ইন দ্য হার্ট, মাইন্ড এন্ড ইমাজিনেশন অফ দ্য মিউজিশিয়ান? মিউজিশিয়ানের কল্পনা শক্তিতে থাকে। একটা ব্যক্তিকে যদি পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির একটা হারমোনিয়াম, একটা সিনথেসাইজার, একটা ড্রাম সেট, অক্টোপ্যাড এগুলো কিনে দেওয়া হলো, কতজন আমরা বিশ্বাস করি যে সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিউজিশিয়ান হবে? না। যদি কেউ ভালো মিউজিশিয়ান হয়, তাকে দামি জিনিসগুলো না দিলেও হবে। হি উইল মেক মিউজিক আউট অফ এ ব্রোকেন টেবিল। একটা টেবিলের থেকেও মিউজিক বের করে নেবে। হরিপ্রসাদ চৌরাশিয়া পদ্মবিভূষণ হয়েছেন, সমস্ত পৃথিবীর কত অ্যাওয়ার্ড জিতেছেন। ওনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি? ওনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা বাঁশ। বাঁশের মধ্যে ফু দিয়ে দিয়ে ভারতরত্ন পাওয়ার মতো উপযুক্ত হয়ে যান। বিক্রম মহারাজ দক্ষিণ ভারতের মটকা বাজান, মটকা মাটির তৈরি হাড়ি বাজিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটাকে ইকুইভ্যালেন্ট টু অস্কার ইন মিউজিক ওয়ার্ল্ড। মিউজিক মানে ফিল্ম অ্যাওয়ার্ড যেরকম অস্কার যতটুকু দামি পুরস্কার, ঠিক গ্র্যামি ততটুকু দামি পুরস্কার। ওই ভদ্রলোক না হিন্দি জানেন, না ইংলিশ জানেন, তামিল ভাষায় কথা বলেন আর মটকা বাজিয়েছেন। মিউজিক ইজ ইন দা heart, mind and imagination of the musician. This is called resourcefulness, not resources. একটা মানুষ, আমরা এগুলো অজুহাত খুঁজি অধিকাংশ ক্ষেত্রে। একটা মানুষের কাছে যদি ক্রিয়েটিভিটি থাকে, আইডিয়া ব্রিংস মানি আর মানি ব্রিংস আইডিয়া। আইডিয়া ব্রিংস মানি।
That's why again and again I'm repeating the same sentence throughout this series of my talk, that thinking is more difficult than doing. We have to learn how to think positive, how to think big, how to think out of the box, how to dream immensely. যতটা বড় স্বপ্ন দেখা যায়, তারপর বাকি রাস্তাগুলো একটা একটা করে খুলে যায়। আজকে রিসোর্স ভার্সেস রিসোর্সফুলনেস নিয়ে কথা বলতে গেলে আমাকে পৃথিবীর প্রচুর এক্সাম্পল আছে যেগুলো দিতে হয়। আমরা অধিকাংশ ক্ষেত্রে বাহ্যিক জগতের রিসোর্স গুলোকে নিয়ে এত বেশি দোষারোপ করি, এত বেশি কিছু একটা হলে, কিছু একটা না করতে পারলেই একটা দোষারোপ করে দিলাম পরিস্থিতিকে, পরিবেশকে। আর আমি তো মজা করে প্রায় বলি, দোষারোপ করা, এক্সকিউজ দেওয়া, ফল্ট ফাইন্ড করা তো এটা জাতীয় শিল্প আমাদের জন্য, স্পেশালি ইন মাই কান্ট্রি। It's a national art and we practice it religiously and regularly just to shift our part of responsibility on the situation and circumstances to make sure that we are good enough. Only because of the situation and circumstances we could not make it big in our life. But this is the biggest lie we are telling ourselves. এটা একজনের কাছে একজনের, মানে আমরা নিজেদেরকে বিশাল বড় একটা মিথ্যে কথা বোঝানোর চেষ্টা করছি। রিসোর্স নয়, রিসোর্সফুলনেস। We have to be creative enough. We have to believe that good things are possible. Once somebody thinks of doing something good, big and great in their life, if he commits himself to that, if he has the idea, then nobody can stop him. Nothing can stop him. Hey, what is entrepreneurship? প্রায় আমরা একটা কথা শুনি, entrepreneurship. Entrepreneurship is nothing. Having a product, service or idea that can solve others' problem. যেটা অন্যের সমস্যার সমাধান করতে পারে। আমি যদি একজন ব্যক্তির সমস্যার সমাধান করতে পারি, তাহলে সে কিন্তু আমাকে তার প্রাইস দেবে। আজকে যে ব্যক্তি এইডস এফেক্টেড, যে ব্যক্তি টিউবারকুলোসিস এফেক্টেড, যে ব্যক্তি ক্যান্সার এফেক্টেড, তার কাছে যদি কেউ নিয়ে বলে যে আমার কাছে এই ভ্যাকসিনটা আছে যেটা দিয়ে তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে, এইডস ভালো হয়ে যাবে, ওই ব্যক্তি যা দাম চাইবে তাই কিন্তু দেবে, কারণ আমি তার সমস্যার সমাধান করতে পারছি। এটাই এন্টারপ্রেনিয়রশিপ। আমি যদি কারোর সমস্যার সমাধান করতে পারি, দেন I can ask a price. এখন আরেকটা মজার বিষয় আমার দেশে, তো 1968 সালে টাটা টিসিএস করেছে, তার 7 বছর পর বিল গেটস মাইক্রোসফট করেছে। এখন টাটা গিয়ে বিল গেটস এর দরজাতে নক করে তার ব্যাক অফিস জবের জন্য। আচ্ছা ঠিক আছে, প্রথম দিকে এতটা বুঝে উঠতে পারেনি, ধরে নিলাম, কিন্তু তারপরে গত 50 বছরের ইতিহাসটা যদি দেখি ভারতের কম্পিউটার ইন্ডাস্ট্রিতে, আমাকে খুব একটু, মানে আমি কম্পিউটার ইন্ডাস্ট্রি একটা এক্সাম্পল নিলাম, এরকম প্রচুর ইন্ডাস্ট্রি আছে, প্রচুর সেক্টর আছে যেখান থেকে এক্সাম্পল নেওয়া যায় যে আমরা কোথায় ফেল করেছি। রিসোর্সের অভাবে ফেল করিনি, আমরা রিসোর্সফুলনেসের অভাবে ফেল করেছি, আমরা ক্রিয়েটিভিটির অভাবে ফেল করেছি, আমরা কারেজের অভাবে ফেল করেছি, আমরা কমিটমেন্টের অভাবে ফেল করেছি, ডেডিকেশনের অভাবে ফেল করেছি। উই ফেলড বিকজ অফ দ্য ইনএবিলিটি অফ ড্রিমিং বিগ। বড় স্বপ্ন দেখার অভাবে ফেল করেছি। আরে গত 50 বছরের মধ্যে টাটার মতো কোম্পানিরা, বিড়লার মতো কোম্পানিরা, বিড়লার মতো কোম্পানিরা এরা কি করেছে? একটা ইঞ্জিনিয়ারকে ইন্সপায়ার করতে পারেনি টু থিঙ্ক অফ ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ। গত 50 বছরের যদি আমরা এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা দেখি, তাহলে দেখব যতগুলো সায়েন্স এন্ড সাইকোলজি ড্রিভেন ইনভেনশন, তার 66% আসে আমেরিকা থেকে। আমাদের দেশে কি করেছে? টাটার বিজনেস মডেলটাকে ফলো করে ইনফোসিস হয়েছে, উইপ্রো হয়েছে, মহিন্দ্রা টেক হয়েছে, এরকম আরো প্রচুর কোম্পানি হয়েছে যারা একই সেম বিজনেস মডেল ফলো করে 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 এ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, ব্যাক অফিস ডুইং ব্যাক অফিস জব ফর আদার কোম্পানিজ। অথচ অন দ্য আদার সাইড অফ দ্য ওশান, আমরা সমুদ্রের অপর পারে যদি আমেরিকার দিকে তাকাই, তাহলে দেখবো ওদের দেশে ইনোভেশনটা কিরকম হয়েছে। কেউ মাইক্রোসফট করেছে, কেউ আপেল আবিষ্কার করেছে, আপেল কোম্পানি এস্টাবলিশ করেছে, কেউ গিয়ে সেখানে লিঙ্কডইন আবিষ্কার করে, কেউ ফেসবুক, কেউ ওয়ার্কআউট, কেউ গুগল, এগুলো করেছে। আর আমার দেশে সেই একই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইনফোসিস। গত 50 বছরে ভারতবর্ষে এমন একজন ইঞ্জিনিয়ার ছিল না যাকে আমরা ইন্সপায়ার করতে পারতাম। জাস্ট একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বলে কিছু নিয়ে আসা, হোয়াটসঅ্যাপ বলে নিয়ে আসা। কেন সম্ভব হয়নি? রিসোর্সের অভাবে না রিসোর্সফুলনেসের অভাবে? আমার তো মনে হয় রিসোর্সের অভাবে নয়, রিসোর্সফুলনেসের অভাবে, ক্রিয়েটিভিটির অভাবে। কেন টাটার কাছে পয়সা নেই, বিড়লার কাছে পয়সা নেই, মহিন্দ্রা টেকের কাছে পয়সা নেই, ইনফোসিসের কাছে পয়সা নেই, ওদের কাছে ট্যালেন্ট নেই? আমার দেশের ক্রিম লেয়াররা তো সেখানে চাকরি করছে। আর ট্যালেন্ট কাকে বলে? কেন হয়নি? এটা এই কারণে হয়নি, অ্যাজ এ নেশন, একটা জাতি হিসেবে আমরা উই হ্যাভ ফরগটেন টু থিঙ্ক বিগ। আর আমার দেশের ছেলেরা স্বপ্ন দেখে কোনো জায়গায় একটা কেরানির চাকরি পেলে হলো, সরকারি চাকরি পেয়ে গেলে হলো একটা,
সিআরপিএফ তে জয়েন করবে, বিএসএফ এ জয়েন করবে, ফাইন, টু সার্ভ দ্য কান্ট্রি এন্ড নেশন, ইটস আ বিউটিফুল থট, বাট দ্য ফার্স্ট দে থিংক অফ দ্য সিকিউরিটি ইন লাইফ। জীবনে কোনোভাবে রোজগার করার জন্য একটা সিকিউরিটি। একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে সারা ভারতবর্ষে ঘুরে বেড়ায়, ওদের ফার্স্ট কাজ হচ্ছে কোথাও প্লেস হয়ে যায় সেজন্য ইঞ্জিনিয়ারিং পড়ছে। এটা হোক এনআইটি লেভেলে 2 টায়ার ইনস্টিটিউশনস আর টায়ার 1 ইনস্টিটিউশন লাইক আইআইটিস, বিটস হোক, প্রত্যেকের একটা টার্গেট থাকে কত বড় দামে আমি বিক্রি হতে পারি আরেকটা কোম্পানির কাছে, সো দ্যাট আই ক্যান সেল মাই টাইম, আমার সময়টার বিনিময়ে কিছু টাকা রোজগার করব। দ্যাট ইজ দ্য ড্রিম অফ মাই এভারেজ পিপল। I'm not talking about that, the whole 130 crore people. I'm talking about the average educated people. আমার দেশের গড় শিক্ষিত মানুষের স্বপ্ন হচ্ছে কোথাও গিয়ে একটু সেটেল হয়ে যাওয়া, আর বিশেষ করে একটা সরকারি চাকরি পেলে তো কথাই নেই। They look for security, not for opportunity. We look for security, not for opportunity. And we get the security. আমরা সিকিউরিটি পাই। একটা ক্লার্কের চাকরি হোক, একটা ক্লাস 4 এর চাকরি। আমি প্রায় দেখি নিউজ পেপারে আমাদের আসে যে খুব ফোড়াও করে নিউজ ছাপানো হয় যে উত্তরপ্রদেশে চপরাসির চাকরির জন্য 5000 মাস্টার ডিগ্রির অ্যাপ্লিকেশন জমা পড়েছে। It's a shame on us. It's a shame on those fellows as well. যে they with a master degree they could not make something out of their life. তারা তাদের জীবন সম্পর্কে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারলো না। একটা ক্রিয়েটিভিটি ওদের নেই, একটা আইডিয়া ওদের নেই যেটা দিয়ে সে অন্যের প্রবলেম সলভ করতে পারে বা অন্যকে একটা সার্ভিস প্রোভাইড করতে পারে, ফর দ্যাট অর ফর হুইচ হি ক্যান ডিজার্ভ এ প্রাইস, যার জন্য একটা মূল্য পেতে পারে। নো, এভরিবডি ইজ লুকিং ফর অ্যান অপরচুনিটি টু সেটেল ডাউন সামওয়্যার, সিকিউরিটি খুঁজছে। আর আমরা প্রায় একটা কথা শুনি, এটা আমাদের দেশে খুব প্রচলিত, এটা বলা হয় আমাদের দেশে যে necessity is the mother of invention. না, এটা ভুল কথা। necessity is not the mother of invention. আরে necessity যদি mother of invention হয় তাহলে গরুও খেতে পায়, তার মধ্যে necessity আছে। কুকুর, ঘোড়া, গরু, ছাগল থেকে শুরু করে প্রত্যেকটা জীবনে necessity আছে। ওরা ইনভেন্ট করে না কেন? যে ব্যক্তি এইডস আক্রান্ত তার জীবনে necessity নেই, তাহলে সে গিয়ে এইডস এর ওষুধটা আবিষ্কার করো। যে দেশের পৃথিবীর সবচেয়ে বেশি এয়ার পলিউশন আছে সে দেশের মানুষগুলো তাহলে সবচেয়ে ভালো ইঞ্জিনটা আবিষ্কার করলে পারে। যে দেশ ম্যালেরিয়া এফেক্টেড সে দেশের লোকরা ম্যালেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করলে পারে। কি দরকার বিল গেটসকে টাকা পয়সা খরচা করে ম্যালেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করার? নেসেসিটি ইজ নট দ্য মাদার অফ ইনভেনশন, কিউরিওসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। কিউরিওসিটি এন্ড a strong sense of making contribution to others' life or to the society to make the world a better living place, এগুলো আমাদের ভিতর থেকে শেষ। এগুলোকে বলে রিসোর্সফুলনেস, যে আমি আমার জীবনটাকে কাজে লাগিয়ে এমন কিছু একটা যোগদান করে যাব বা এমন কিছু একটা করব যেটা অ্যাটলিস্ট আমাকে সিগনিফিকেন্ট হতে সাহায্য করবে। না, উই রাদার লুক ফর এ সিকিউরিটি সামহাউ সো দ্যাট উই ক্যান হ্যাভ দ্য সিকিউরিটি অফ আর্নিং 2 meals। ইংরেজিতে একটা কথা আমার বইয়ে লেখা আছে, আমি বলেছি, নেভার এভার কম্প্রোমাইজ উইথ ইউর ফিউচার ফিস্ট ফর ইউর প্রেজেন্ট ডে মেগার মিল। আজকে কোনোভাবে হাতে মুখে খেয়ে থাকার জন্য ভবিষ্যতের মহাভোজের সাথে কম্প্রোমাইজ করার, আপোষ করার কোনো মানে হয় না। এটা আমরা করছি, এটা করছি বিকজ অফ দ্য ল্যাক অফ রিসোর্সফুলনেস, নট ল্যাক অফ রিসোর্সেস। আমার মনে হয় না মানব সভ্যতা কোনো সম্পত্তির অভাবে ভুগছে বা সুযোগের অভাবে ভুগছে। মানব সভ্যতা যেটা ভুগছে সেটা হচ্ছে সাহসের অভাবে ভুগছে। আর দ্য ওয়ার্ল্ড আউটসাইড ইজ ক্লামরিং ফর নিউ আইডিয়াস, নিউ ইনভেনশনস, নিউ ইনোভেশনস, new things. Whatever new ideas, new invention you have, if you bring it into reality, you will get a prize, and the prize is the success you are looking for. Prize is the recognition you are looking for. Prize is the credit we are hankering after. That is what we are looking for. I think that's where we need to start thinking of the creativity or resourcefulness, what I was talking, not the resources. Idea creates money. আইডিয়া ক্রিয়েটস মানি। অ্যানাদার থিং, আমরা যখনই কিছু করি, এই পয়েন্টটা বলে হয়তো বা কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নেব নিশ্চয়ই। এখানে একটা পয়েন্ট বলা, অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা দেখি আর কি, আমাকে খুব কষ্ট দেয় এটা, কি একটা লাউজি ফিলোসফি মানুষের, মানে কি একটা লাউজি ফিলোসফি। দে আর্ন মানি এন্ড দে সেভ মানি। লোকেরা টাকা রোজগার করে এবং টাকাটা সেভ করে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? টু হ্যান্ডেল দেয়ার অডস ইন লাইফ। হোয়াট এ ফিলোসফি! যে লোকেরা টাকা রোজগার করে এবং টাকা সেভ করে যে ভবিষ্যতে খারাপ দিনগুলোকে হ্যান্ডেল করার জন্য, বয়স্ক হলে আমার বয়সকালের নিড গুলোকে ফুলফিল করার জন্য। আরে ভাই, ইফ ইউ আর্ন মানি উইথ এ পারপাস টু হ্যান্ডেল অডস, ইউ উইল ফেস অডস। আজকে যদি আমি টাকা রোজগার করি এবং টাকা সেভ করি ভবিষ্যতে অসুস্থ হলে চিকিৎসা করব বলে, ডেফিনেটলি ইউ উইল ফল সিক। আমি বলছি না টাকার প্রয়োজন নেই, কিন্তু উদ্দেশ্যটা এরকম কেন? এটা হতে পারতো না আমি
আমি টাকা রোজগার করি পৃথিবীর সবচেয়ে ভালো অভিজ্ঞতাগুলো অর্জন করার জন্য। বেস্ট অফ ফুড, বেস্ট অফ ড্রিঙ্ক, বেস্ট অফ লিভিং, বেস্ট অফ ট্রাভেলিং, বেস্ট অফ এডুকেশন, বেস্ট অফ এভরিথিং ইউ ওয়ান্ট টু হ্যাভ। এটা পারপাস নয় কেন? পারপাস কেন এরকম হলো যে না আমার অসুবিধাগুলোকে হ্যান্ডেল করার জন্য আমি টাকা রোজগার করছি। আরে ইউ আর ইনভাইটিং অল দ্য প্রবলেমস ইন ইউর লাইফ, দেন ইউ কমপ্লেন আই এম ইন প্রবলেম, then you have money but no emotion. Nowadays people rely more on money and wealth than on relationship. Relationship is driven by emotion, money and wealth are dead, so you are relying on the dead things and ignoring the relationships, all the emotions. That is the lack of resourcefulness I was talking about. Be creative, be courageous, go ahead with your dream, whatever you have in your mind, it could be your life. Who knows, people may laugh at you today but tomorrow you will be laughing at them. If you have any question, please. সেক্ষেত্রে এই যে রিসোর্সফুলনেস এবং রিসোর্স, এটার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই দর্শকদের প্রশ্ন থাকবে, আমারও মনে এসে গেছে। সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে এই উদ্দীপনাটা আসা, কিছু করা, আজকে কিছু করা, আজকে যে রকম একটা পরিস্থিতি আমাদের রাজ্যে, বিশেষ করে এইখানের ছেলে মেয়েদের যারা দেখছে, এখানের ছেলে মেয়েরা দেখছে, এখানে হয়তোবা এরকম হয়ে যায় যে আজকে মানে ছোট্ট একটা সরকারি চাকরি হলেই চলে। হ্যাঁ, তাহলে ছেলে কি করে? হ্যাঁ, সরকারি চাকরি করে। মেয়েটা কি করছে? একটা চাকরি করছে। এই যে চাকরিটা, এই যে এটার প্রতি যে সমীহটা, কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যখন নিজের থেকে একটা কিছু করতে যায়, ধরুন একটা ব্যবসা করতে গেল, বা নিজে থেকে একটা ধরুন পত্রিকা চালালো, বা কিছু একটা নিজের থেকে করা, একটা দোকানে, ছোট দোকানই চালালো, তখন কিন্তু সমাজ, আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা কিন্তু সেভাবে নিচ্ছে না। কি করছে? ও কি করছিস? ও আমি একটা ব্যবসা, ও ব্যবসা, সেই যে একটা মানে পারিপার্শ্বিক ভাবে তাকে হ্যাঁ ছোট করে দেওয়া বা ওই চোখে দেখা, তখনই তো আমাদের ছেলে মেয়েদের মধ্যে উদ্দীপনা গুলো হারিয়ে ফেলে। সেই ক্ষেত্রে সেখান থেকে ওভারকাম কি? আচ্ছা, আমি এটা বলছি, এটা দেখুন কোশ্চেন, এটা আমি আজকে কভার করেছিলাম জিনিসটা, সেই কারণে বলেছি প্রশ্নটা বিউটিফুল। অ্যাকচুয়ালি উই লিভ আওয়ার লাইফ টু ইমপ্রেস আদার্স। যেহেতু আমার সারা জীবনের ফিলোসফি প্রথম থেকে এটা হয়েছে যে আমার অন্যকে ইমপ্রেস করতে হবে, মানে আমার পাশের লোকরা কি বললো, পিপল অ্যারাউন্ড মি, হোয়াট দে আর থিঙ্কিং অফ মি, ইট মেক্স মোর সেন্স, নট হোয়াট আই এম থিঙ্কিং অফ মাইসেলফ। আমি আমার নিজেকে নিয়ে কি ভাবছি সেটা ম্যাটার করে না, আমার চারদিকের লোকগুলো কি ভাবছে আমাকে নিয়ে সেটা অনেক বেশি ম্যাটার করে। এটা কেন হয়েছে আমাদের এখানে এরকম এই অবস্থা? এটার কারণ আছে, একটা বিশাল বড় কারণ হচ্ছে পুয়ার স্টেট অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। আমরা নিজে একদম সাংঘাতিক খারাপ অবস্থা আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের। ইটস এ ভেরি পুয়ার স্টেট। We are not aware about ourselves. We don't have any dignity, neither we have any self-esteem and self-respect for whatever we do. আরে একজন ব্যক্তি হিসেবে নয়, I'm sorry to say this, আমরা জাতি হিসেবে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি। We don't have that point to stand strong on our belief system and value system. Whatever I do, it's a profession only, but who I am is not the same thing. I do a profession to earn my living. Who said that it has to be my only identity? It's because of our poor state. I'm not thinking of making a contribution. I think that I have come here to consume. যেহেতু আমার ফিলোসফিটা এরকম, স্বাভাবিক কারণে people will play with our emotion. তাহলে আমরা গুরুত্ব দিচ্ছি অন্যদের, পাছে লোকে কিছু বলে, একদম ওই সে ছোটকালের পাছে লোকে কিছু বলে, ওই পাছে লোক দেখতে দেখতে আমরা নিজের ভিতরের যে ব্যক্তিসত্তা এটাকেই আজকে হারিয়ে বসেছি। একদম, এবং আমাদের নিজস্ব যে সেলফ রেসপেক্ট সেটাই কিন্তু মূল্যবান, এবং সেটাই কিন্তু মূল্যবান থেকে যাচ্ছে। যেদিন আমাদের মধ্যে নিজস্ব ভাবে আমি যাই করি এবং যাই করি না কেন, সেক্ষেত্রে যদি নিজের ওই কর্মের প্রতি 100% সেলফ রেসপেক্ট থাকে, তাহলে অন্যরা প্রশংসা করবে। শুধু দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমি প্রায় অ্যাডভাইস করি এটা যত জায়গাতে যাই, হোয়াট এভার ইউ আর ডুইং এন্ড হাউ মাচ ইউ আর আর্নিং, তুমি যতই রোজগার করছো বা যত টাকাই তুমি যেভাবেই রোজগার করছো, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ টু থিংস। ফরগেট অ্যাবাউট গভর্নমেন্ট জব অর প্রাইভেট জব। হোয়াট ইজ এ জব? ফার্স্ট আনসার দ্য কোয়েশ্চন, হোয়াট ইজ এ জব? A job is an opportunity to solve others' problem. Now, if you even sell shoes, if you are solving others' problem, you should be proud of your job. Job is not a source of income. Money is the byproduct of the activity we perform. তাহলে আমরা অন্যের জন্য কাজ করি, অন্যকে পারপাস সার্ভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য জব ইজ অ্যান অপরচুনিটি। আর সেটা যদি নিজের জন্য করা হয় সেটা আরো গর্বের, কারণ আমি আমার জন্য কাজ করি। এক্স্যাক্টলি। আর একজন ডাক্তারের কাছে একটা পেশেন্ট যখন যায়,
It's an opportunity for the doctor to exercise his skill, talents and brilliance to solve the patient's problem. এখন ডাক্তারের কাছে আর কি, একটা রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে সুযোগটা এসছে তার নিপুণতা, তার স্কিল, ট্যালেন্ট, ব্রিলিয়েন্সটাকে প্রয়োগ করে রোগীর সমস্যার সমাধান করে দেওয়া। দ্যাট ইজ জব। বাই প্রোডাক্ট ইজ দ্য মানি। Money is the byproduct, but we have made job as a source of income. That's what the problem is. আমরা চাকরিটাকে ধরে নিয়েছে, এটা হলো আমার রোজগারের একটা উৎস। এবার by hook and crook, whether I am making any contribution or being productive or not, it does not matter. I just earn money. I go to the office, this office is my identity, not my personality and creativity. এবার আরেকটা বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কেন সরকারি চাকরি? বিকজ উই লুক ফর সিকিউরিটি। সিকিউরিটি ইজ দ্যাট ইট ডাজ নট ম্যাটার whether I am productive or not, I am not accountable. আমি অ্যাকাউন্টেবল নই, আমি কারোর কাছে কেউ নেই, আমি জাস্ট আই গো দেয়ার টু গেট পেইড। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে মানে আমার মানে দায় দায়িত্ব সেখানে সীমিত। এবার মানে এটা নিয়ে বলতে হলে একটা বিশাল বড় সেমিনার করতে হবে। এটা নিয়ে আমি প্রায় বলি দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রথমত জবের ডেফিনেশনটা বুঝতে হবে, এটাকে কনফিউজ করলে হবে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে যা করছে ইটস এ জব। That means he is solving others' problem. He is serving others' purpose. In return, they get a price. Price could be money, respect. Price সবসময় কিন্তু মানি নয়, রেসপেক্ট হতে পারে, ডিগনিটি হতে পারে, লাভ হতে পারে, অনার হতে পারে। আরে এখন when I am earning, আমি যখন রোজগার করছি, I have to take care of two things. My income should not come at the cost of others' dignity. We have to think of that. Whatever income I am bringing at home, it should not come at the cost of others' dignity. And when I am earning money, it should not interrupt anyone's peace or violate anybody's fundamental right. তাহলে চুরি করে টাকা রোজগার করে ফান্ডামেন্টাল রাইটটাকে ভায়োলেট করলে এটাকে ইনকাম বলা হবে? তখন সেটা ঠিকই চুরি। হ্যাঁ, চুরি মানে এখন সরকারি অফিসে গিয়ে যদি প্রোডাক্টিভিটি না দিয়ে টাকা নেয়, চুরি। সেটাও চুরি একদম। আমি বলতে চাইনি কথাটা, কিন্তু আমি ইলেকট্রনিক মিডিয়াতে বলতে বাধ্য হলাম। ইফ ইউ আর ব্রিংিং এনি মানি or taking anything without giving equivalent price for that or contribution for that, you are stealing. তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু you are stealing. নিজের মধ্যেই একটা ভাবনা এসে যাবে, আমি এটা করছি, এটা করলে কিন্তু সেই ক্ষেত্রে আপনিও একজন চোর। আমি সরি, বাট দ্যাটস হোয়াট ইট মিন্স। আসলে এরকম হয় এবং এটাই মানে স্পষ্ট বক্তা আর কি, এটাই স্পষ্টভাবে বলে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে যতটুকু জানা হলো এবং খুব ভালো লেগেছে যে দুটো জিনিস আমাদের আজকের আলোচনায় কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট এসেছে, সেটা হচ্ছে বহির্বিশ্বের সাথে আজকে আমাদের দেশীয় যে চিন্তা চেতনা, সেখানে ফারাকটা কিন্তু আপনি তুলে ধরলেন। এবং দর্শক যারা দেখছেন যে দেখুন তারা কেন এগিয়ে, আজকে কিন্তু লিটন বাবু তুলে ধরেছেন তারা কেন আমাদের থেকে চিন্তায় চেতনায় তারা কেন এগিয়ে, তারা আজকে কেন আবিষ্কর্তা, আমরা কেন ভোক্তা। আমরা শুধু ভোগ করছি, তারা আবিষ্কার করছেন। এক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু পাওয়ার অফ ইমাজিনেশন, কিছু করার জন্য ক্ষমতা, এবং সবচেয়ে বড় কথা আজকে যেটা বললেন যে রিসোর্স এবং রিসোর্সফুলনেস, যে ওনারা নিজেকে থিঙ্কিং করেছেন, ব্যবহার করেছেন এবং কিছু নেই এটা নয়, ওনারা ওটাকে তৈরি করেছেন। আজকে তাই ওনারা আবিষ্কর্তা আর আমরা ভোক্তা। এক্ষেত্রে আমাদেরও লিটন বাবু থেকে আজকে যে বিষয়গুলো জানলাম, যারা দেখছেন আপনারা অবশ্যই যারা নোট নিচ্ছেন, আপনাদের জন্য অনেক ভালো হচ্ছে যে প্রতিটা পর্বে কিন্তু নিত্য নতুন বিষয় থাকে জানার, এবং এই জিনিসগুলো আমাদের জীবনের কিন্তু প্রতিটা পদক্ষেপেই আমাদের কিন্তু কাজে লাগছে এবং আগামীতেও লাগবে। তাই সবাইকে অনুরোধ করব যারা দেখছেন, বিষয়গুলো প্রতি রবিবার আমাদের প্রোগ্রাম হবে এবং চলতে থাকবে। আপনারা যদি পারেন লিখে নেবেন, এবং যদি আমাদের ইউটিউবে লোড হয় এই প্রোগ্রামটা, পাশাপাশি আমাদের টিভিতে চলে, পুনঃ সম্প্রচারও হয়। তো এই ক্ষেত্রে প্রতিটা জিনিসে খেয়াল রাখবেন যাতে আগামীতে আমরা যাতে নিত্য নতুন বিষয় নিয়ে, চিন্তা চেতনা নিয়ে, স্বপ্নকে সফল করার পথ নিয়ে আমরা আসতে পারি। আপনাদের যে কমেন্ট, আপনাদের যে মন্তব্য, এগুলো আমাদের ইউটিউবে অবশ্যই দেবেন। পাশাপাশি অনুরোধ করব আগামী পর্ব দেখার। হ্যাঁ, ওই সেই কথাটাই, লিটন ভৌমিক বাবু এতক্ষণ ছিলেন রাজ্যের গর্বের সন্তান, পাশাপাশি একজন বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার, যার কথায় সত্যি আমি পাশে বসে কিন্তু একটা নিজস্ব একটা স্পৃহা পাচ্ছি, আর আপনারা তো অবশ্যই সেটা পাচ্ছেনই। তো ওনাকে আমরা পাবো আশা করি,
এবং ওই যে প্রোগ্রাম কথা, ইয়েস ইউর ড্রিম ইজ পসিবল, হ্যাঁ আপনার স্বপ্ন সত্যি করা সম্ভব, স্বপ্ন সত্যি হবেই। এক্ষেত্রে যে যে পথগুলো যা যা করতে হবে, যে জিনিসগুলো আমাদের উদ্দীপনা তৈরির কাজে সাহায্য করবে, সেগুলো বলে দেবেন লিটন বাবু। তাই সঙ্গে থাকবেন, আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।